নমস্কার, নয়নিকার টক টাইম প্রোগ্রামে আবার সকলকে স্বাগত। গত এপিসোডে আমরা ডক্টর চিন্ময় সরকারের কাছ থেকে জেনেছি বিভিন্ন রকমের ছানির তথ্য। আজ আমরা ওনার কাছ থেকে জেনে নেব ছানির সঠিক চিকিৎসা কী। ওনার মূল্যবান সময় নষ্ট করে উনি আজ আমাদের কাছে উপস্থিত হয়েছেন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনার মূল্যবান সময় নষ্ট করে আজ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তো গত এপিসোডে আপনার কাছে বিভিন্ন ছানি অপারেশনের বিভিন্ন তথ্য জেনেছি। আজ আমরা জানতে চাইব ছানির সঠিক চিকিৎসা কী। ছানির দেখুন, প্রথম দিকে যখন ছানিটা শুরু হয় তখন মানুষটা হালকা ঝাপসা দেখে। সেই সময় চশমা পাল্টিয়ে, হয়তো একটু ঘন ঘন চশমা পাল্টিয়ে কাজ চলতে পারে। এরকমভাবে যতদিন পেশেন্ট কাজ চালাতে পারে আমরা চশমা দিয়েই চালাতে বলি। তারপরে একটা সময় আসে যখন আর চশমা দিয়ে হয় না, সেই সময় ছানি অপারেশন করতেই হয়। ছানি অপারেশন আলটিমেট চিকিৎসা হচ্ছে অপারেশনে একদিন না একদিন যেতেই হবে। স্যার, আজ আমি জানতে খুব ইচ্ছে করছে আপনার কাছ থেকে যে ছানি প্রথম কোথায় অপারেশন হয়েছিল এবং কিভাবে হয়েছিল। এটা খুব সুন্দর প্রশ্ন করলেন আপনি। আমি জানি না দর্শকবৃন্দদের মধ্যে কতজনা জানে যে ছানি অপারেশন কিন্তু প্রথমে ইন্ডিয়াতে শুরু হয়। সুশ্রুত নামের এক ব্যক্তি, যার নাম আপনারা সবাই শুনে থেকে থাকেন, উনি শুরু করেছিলেন ছানি অপারেশন। এবার এটা সঠিক অপারেশন কথাটা বলাটা ঠিক হবে না। কেন কি, উনি কি করতেন, উনি একটা গরম শিক দিয়ে চোখের কর্নিয়ার ভিতর দিয়ে ঢুকে পাকা ছানিটাকে ঠেলে ভিতরে ফেলে দিতেন। আচ্ছা, এটাকে বলা হতো কাউচিং। তবে যেই এই পদ্ধতিটা কখন করা হতো, যখন ছানিটা একদম পেকে গেছে, পেশেন্ট একদম দেখতে পাচ্ছে না, সেই সময় এটা করে দিলে অপারেশনের পরে কিছুটা দেখতে পেত। এবার যদি আপনি জিজ্ঞেস করেন খুব পরিষ্কার দেখতে পেত না কেন, তাহলে উত্তরটা হচ্ছে যে চোখের ভিতরে আমাদের একটা লেন্স আছে। এই স্বচ্ছ লেন্সটা যখন অস্বচ্ছ হয়ে যায় ওটাকেই ছানি বলা হয়। এবার এই লেন্সটাকে যদি আমি সরিয়ে দিই জায়গা থেকে, তাহলে আমি দেখবো কি করে? এবার যদি আপনি বলেন যে আপনি প্রথম থেকেই অন্ধ, সেই জায়গায় আমি বলতে পারি হ্যাঁ, সেই পেশেন্টটা যেখানে কিছু দেখতে পাচ্ছিল না সেই জায়গায় সে আবার দেখতে পাবে। এবার এই কাউচিং পদ্ধতিটা খুব প্রিমিটিভ বলবো ইংলিশ ভাষায়। এটা চলে গেল আস্তে আস্তে, এখান থেকে প্রচার হয়ে গেল মিডল ইস্টে। আমাদের কাছে পুরনো ছবি আছে যেখানে মিডল ইস্টে কাউচিং হচ্ছে পেশেন্টের উপরে, হাতে আঁকা স্কেচ আছে। মিডল ইস্টের পরে ওটা চলে গেল ইউরোপে। ইউরোপে যাওয়ার পর এই কাউচিং পদ্ধতিটা অনেকটা রিফাইন হলো। রিফাইনটা কি হলো, তখন এই ছানিটাকে ধাক্কা মেরে চোখের ভিতরে ফেলে দেওয়া হতো না, ছানিটাকে আস্ত বার করা হতো। এই পদ্ধতিটাকে বলা হতো ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, বা শর্টে বলা হয় ICCE। এই আইসিসিটা কি স্যার? আইসিসিটা কি হচ্ছে, যে কর্নিয়ার চতুর্দিক থেকে একটা অংশ কাটা হয়, একটা ফাঁক তৈরি করা হয়, যেখান থেকে পাকা ছানিটাকে বিভিন্ন পদ্ধতিতে ঠেলে বার করা হতো বা টেনে বার করা হতো। এই অপারেশনের পরে একই প্রশ্ন উঠছে যে পেশেন্ট খালি চোখে দেখতে পাবে কি? না, খালি চোখে দেখতে পাবে না, তাকে লেন্সটা সরে গেছে, তার জায়গায় মোটা একটা চশমা পরে দেখতে হবে। এবার খুব অদ্ভুত একটা কথা আপনাকে শোনাই, চশমা কিন্তু সেই সময় ছিল না, না সুশ্রুতের সময়। সুশ্রুতের ব্যাপারটা ছিল 3rd সেঞ্চুরি BC। এই সুশ্রুতের গল্পটা যে যীশুখ্রিস্ট জন্ম হওয়া 300 বছর আগে উনি ছানি অপারেশন করাটা শিখিয়ে গিয়েছিল আমাদেরকে, সেটা রিফাইন হয়ে যখন ইন্ডিয়াতে আবার ফিরল, ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন রূপে ফিরল। এবার দেখা গেল যে ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশনের পরেও পেশেন্টের অনেক রকমের প্রবলেম হতে পারে। কীরকম প্রবলেম? একটা হচ্ছে চোখের পর্দা ঠিক মাঝখানে ম্যাকুলাতে জল জমে যেত, যেটাকে বলা হয় CME, সিস্টয়েড ম্যাকুলার এডিমা। বা অনেক সময় দেখা যায় যে রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনাও বেশি, যেটাকে বলা হয় রেটিনাল ডিট্যাচমেন্ট। এবার বুঝতেই পারেন রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেলে সেই পেশেন্টের দৃষ্টি শক্তি তো একদম নষ্ট হয়ে যাবে। তাই জন্য আস্তে আস্তে ICCটাও বন্ধ হয়ে গেল। তাহলে স্যার, এই যে আইসিসির কমপ্লিকেশনগুলো, এগুলো কি ঠিক করার মতন কোনো চিকিৎসা পদ্ধতি আছে? অবশ্যই আছে, যেটার জন্য এলো
ইসিসি, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। এটাতে ছানিটাকে কাটা হতো, কেটে কর্নিয়াতে একটা ফাঁক করে সেই ছানির আমের মতন যেই মাঝখানে শক্ত জিনিসটা আছে যেটাকে বলা হয় নিউক্লিয়াস, সেটাকে বার করা হতো। তারপরে চোখের ভিতরে তরল পদার্থটাকে ভালো করে ওয়াশ করে বার করে দেওয়া হতো। তার অনেক দিন পরে এলো লেন্স, একটা লেন্স বসিয়ে দেওয়া হতো। তার অনেক দিন পরে এলো স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এই স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারিটাতে কি হচ্ছে, দেখুন আজকে আপনি একটা কথা বুঝতে পারেন যে আপনার যদি গল ব্লাডার অপারেশন করতে হয়, আপনি পুরো পেটটা বড় করে কেটে করতে পারেন। এখন ল্যাপ্রোস্কোপিক সার্জারি এসছে। কেন ল্যাপ্রোস্কোপিক সার্জারি তা বেশি ভালো? কেন কি কাটাকুটি কম, ঘা শুকানোর ঝামেলা কম, পেশেন্টের রিকভারি টাইম কম। তা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারিতে সেই একই জিনিস, যে আমি যত ছোট কাটবো চোখটাকে তত ঘা শুকানোর সময়টা কম লাগবে, দৃষ্টিটাও তাড়াতাড়ি পাবে, পেশেন্টের নিয়মকানুন পালন করার ব্যাপারটাও খুব কম থাকছে। আচ্ছা স্যার, আপনি এই যে আইসিসি, ইসিসি, তারপরে এসআইসিএস বললেন, এরপরে আরও উন্নত মানের নিশ্চয়ই সার্জারি এসছে, পদ্ধতি, অপারেশনের পদ্ধতি, সে সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন আজকের দিনে সবচেয়ে আধুনিক পদ্ধতি যেটা সবাই করে থাকে সেটা হচ্ছে ফেকো ইমালসিফিকেশন, যেটা শর্টে আমরা ফেকো বলি। ফেকো ইমালসিফিকেশনের পুরো মানেটা কি? ফেকস মানে লেন্স, চোখের ভিতরে লেন্সটা, আর ইমালসিফিকেশন মানে গালিয়ে দেওয়া। এটাতে ছোট্ট একটা সূচের মতন একটা নিডল চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই নিডলটা 40,000 বার নড়ে 1 সেকেন্ডের মধ্যে। এটা এত ফাস্ট নড়ে যে চোখের ভিতরে যে লেন্সটা আছে, ছানিটা আছে, সেটাকে গালিয়ে দেয়, গালিয়ে দুধের মতন জল করে ফেলে। এবার এই জলটাকে আপনি বাইরে বার করে নিলেন, তাহলে কি হলো, পুরো অপারেশনটা সূচের মতন যন্ত্রের ভিতর দিয়ে বা জায়গা দিয়ে আপনি অপারেশনটা করলেন। সুবিধা, পেশেন্ট সঙ্গে সঙ্গে হেঁটে বাড়ি চলে যেতে পারে, বাড়ি জেগে সঙ্গে সঙ্গে কাজ করতে পারে, তার নিয়মকানুন পালন করার এমন কিছু বেশি থাকছে না। আর সবচেয়ে বড় কথা, সে এসছে কেন আমাদের কাছে? দৃষ্টিশক্তি পাওয়ার জন্য। সে দৃষ্টিশক্তিটা সবচেয়ে ভালো আসে ফেকো ইমালসিফিকেশনে। স্যার, একবার আমার এক আত্মীয়কে কোনো চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ছানি অপারেশনের জন্য। আচ্ছা ডাক্তারবাবু দেখে বললেন যে ছানি অপারেশন করতে হবে। আচ্ছা। উনি তখন ওনার কাউন্সিলরের কাছে পাঠিয়ে দিলেন। কাউন্সিলর বিভিন্ন টাইপের লেন্সের কথা বললেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, কোন লেন্সটা কি বসাবো ছানি সম্বন্ধে, মানে লেন্স সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। একদম ঠিক বলেছেন। আপনি যদি কাইন্ডলি এই লেন্স সম্বন্ধে কিছু বুঝিয়ে বলেন আমাদের। এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, সাধারণ মানুষ যখন আমাদের কাছে আসে, সে আসে কিসের জন্য? সে দৃষ্টির জন্য আসে। সে কিছুই জানে না যে কি লেন্স আছে, কত রকমের লেন্স আছে, কি দামের লেন্স আছে। সে এসছে আমার কাছে দৃষ্টি পাওয়ার জন্য। এবার এটার ভিতরে অনেক জটিল ব্যাপার আছে, বিভিন্ন রকম লেন্স আছে। এবার আপনি হয়তো জেনে থাকবেন যে প্রথম লেন্সটা 1947-এ চোখের ভিতরে বসানো হয়েছিল, স্যার হ্যারল্ড রিড রে করেছিলেন ইংল্যান্ডে। আগের দিন বলেছেন। হ্যাঁ, পরবর্তীকালে এই লেন্সটা অনেক মডিফাই হয়েছে, অনেক মডিফাই হয়েছে, হাজার রকমের মডিফিকেশন হয়েছে। মডিফাই হতে হতে আজকের দিনে আমরা এক জায়গায় এসে পৌঁছেছি। তবে এটাই কি শেষ কথা? না, এখনো আমাদের লেন্সের প্রচুর ডিজাইনে মডিফিকেশন হচ্ছে, বিভিন্ন রকম লেন্স আসছে, বিভিন্ন আকৃতির লেন্স আসছে, বিভিন্ন ফাংশন হয়, এক একটা লেন্সের আলাদা আলাদা ফাংশন হয়। এর সম্পর্কে আমি দুটি কথা আপনাকে শুনিয়ে রাখি। বেসিক্যালি 2 রকমের লেন্স হয়। একটা হচ্ছে শক্ত লেন্স, রিজিড লেন্স বলা হয় ইংরেজিতে, আর একটা হচ্ছে ভাঁজ করা লেন্স, ফোল্ডেবল লেন্স। এবার একটা কথা আপনাদের জানতে হবে, জানিয়ে রাখি আপনাদেরকে, যে যখন পুরনো পদ্ধতিতে ছানি অপারেশন করা হতো, ইসিসি, অনেকটা কাটা হতো। কেন অনেকটা কাটা হতো? কেন কি ছানির যতটা বড় ততটা জায়গা করতে হতো আমাকে ছানিটাকে বার করার জন্য। এবার আমি যদি ছানিটাকে চোখের ভিতরেই গালিয়ে জল করে দিতে পারি, তাহলে আমাকে কাটাকুটি বেশি করতে হবে না। এখন সেই সময় দেখা গেল যে আমার কাছে সেই এত ছোট লেন্স নেই
যেটা ওই ছোট ফুটোর ভিতর দিয়ে ঢোকানো যাবে। আচ্ছা। তখন কি করা হলো, তখন সায়েন্টিস্টরা আবিষ্কার করলো, কেননা আমরা একটা স্পেশাল লেন্স বানাই যেটা ভাঁজ করে পেপারের মতন রোল করে আমি ঢুকিয়ে দেবো ভিতরে, ভিতরে ঢুকে লেন্সটা খুলে যাবে। তখন এলো ফোল্ডেবল লেন্স। এই ফোল্ডেবল লেন্সেরও প্রচুর মডিফিকেশন হয়েছে। এবার আপনারা জানেন যে আমাদের চশমাতে কটা কাঁচ আছে, একটা উপরে একটা নিচে, দুটো লেন্স, একটা দূরে দেখার জন্য একটা কাছে দেখার জন্য। এবার আমি যদি একটা লেন্স বসাই তাহলে মানুষটা দূরে কাছে দুটো দেখতে পারবে কি? না, সম্ভব না। সম্ভব না, ঠিক। তাহলে সেই মানুষটা শুধু দূরেরটা দেখতে হবে, কাছে দেখতে হবে না। সেটাই হয় আজকাল বেশিরভাগে। 95% অপারেশন আজকাল একটা লেন্স দিয়েই করা হয়, যেটাতে আমরা পেশেন্টকে দূরের দৃষ্টিটা খুব পরিষ্কার দিতে পারি। কাছের জন্য আমরা বলি একটা চালসের চশমা পরতে হবে, সবসময় পরার দরকার হয় না। এবার তখন উঠলো কথা যে স্যার আমি যদি দূরের আর কাছেরও দেখতে চাই, একটু দেখুন না। তখন সায়েন্টিস্টরা আবিষ্কার করলো বাইফোকাল লেন্স, যে লেন্সে দুই রকমের পাওয়ার থাকতো, একটা দূরে দেখার জন্য, একটা কাছে দেখার জন্য। তারপরে আবার এলো মাল্টিফোকাল লেন্স, যেটাতে দূরেও দেখা যেত, মাঝেও দেখা যেত, আবার কাছেও দেখা যেত। এই বিভিন্ন লেন্স বিভিন্ন রকমের আছে, বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন রকমের দাম। এবার কার কোনটা বসাতে হবে সেটা কিন্তু ওই আউটডোরে আপনি প্রথমে ডাক্তারের কাছে যেয়ে গিয়ে কিন্তু ঠিক করতে পারবেন না। এটা কিছু পরীক্ষা করতে হয়, পরীক্ষা করার পর আমরা জানতে পারি যে এই পেশেন্টের জন্য সঠিক কোন লেন্সটা বসানো হবে। এখানে আমি আপনাকে একটা কথা শুনিয়ে রাখি, আপনি যে চশমা পরে আছেন এই চশমাতে দুই রকম পাওয়ার আছে জানেন। একটা হচ্ছে স্পেরিক্যাল পাওয়ার, আর একটা হচ্ছে সিলিন্ডার, যেটাতে অ্যাক্সেস থাকে। এবার এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কি আর স্পেরিক্যাল পাওয়ারটা কি? স্পেরিক্যাল পাওয়ার হচ্ছে চতুর্দিকে একই পাওয়ার আছে, আর সিলিন্ডার হচ্ছে একটা অ্যাক্সেসে একটা পাওয়ার আছে, আর অন্য অ্যাক্সেসে সেরকম পাওয়ার নেই। তাহলে আমাদের চশমাতে তো সিলিন্ড্রিক্যাল চশমা আমাদের তৈরি করা যেত, তবে আমাদের সিলিন্ড্রিক্যাল লেন্স ছিল না, যে স্পিয়ারও থাকবে আবার সিলিন্ডারও থাকবে সেরকম লেন্স ছিল না। যখন সেরকম লেন্স আবিষ্কার হলো, সেই লেন্সগুলোর নাম দেওয়া হলো টরিক লেন্স। তাতে দেখা গেল পেশেন্ট আরও স্বচ্ছ দেখছে দূরের জিনিসগুলো, তাকে দূরের জন্য আর চশমা পরতে হচ্ছে না। এবার আপনার আত্মীয়র কথা বললেন যে কি ধরনের লেন্স বসাতে হবে, এটা কিন্তু প্রথম দিন এসেই আপনি বুঝতে পারবেন না। আমি বলবো এর পরের থেকে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে বলবেন যে ডাক্তারবাবুকে টেস্টগুলো সব করতে দিন। টেস্টগুলো করার পরে ডাক্তারবাবু বলবে যে রিপোর্ট বলছে যে আপনার এই ধরনের লেন্সটা বসালে ভালো হবে। আচ্ছা স্যার, আমরা এটা শুনেছি যে পশ্চিমবাংলার মধ্যে নয়নিকায় সবচেয়ে উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে, উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে ছানির লেন্সের মাপটাপ নেওয়া হয় বা সার্জারি করা হয়। এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আমাদের। অবশ্যই, এটা আমাদের কিন্তু গর্বের কথা যে আমাদের সেন্টারটা একটু আকারে ছোট হলেও আমাদের এখানে প্রচণ্ড হাইটেক মেশিন আছে, যে হাইটেক মেশিনগুলো দিয়ে আমরা প্রত্যেকটি পরীক্ষা করি, নিখুঁত পরীক্ষা করি চোখের, এবং খুব অ্যাকুরেটভাবে চোখের লেন্সের মাপ থেকে শুরু করে সব কিছু করা হয়। তাই জন্য আমাদের এখানে পেশেন্ট স্যাটিসফ্যাকশনও অপারেশনের পরে খুব বেশি, খুব হাই হয়। আমরা পেশেন্টকে অনেক কিছু প্রমিস করতে পারি। দেখুন, আপনি অপারেশনের পরে বাড়ি গিয়ে ফুটবল খেলতে পারেন, আপনি রান্না করতে পারেন, অফিস করতে পারেন, সাইক্লিং করতে পারেন, শুধু আমরা বলি দুদিন পর থেকে সাঁতার কাটতে পারবেন। তা আমার কাছে যদি এত সঠিক যন্ত্রপাতি যদি না থাকে, আমি পেশেন্টকে যদি স্যাটিসফাই না করতে পারি, তাহলে আমি এত প্রমিস করব কি করে, রাইট? এবার আপনি জিজ্ঞেস করবেন তাহলে কি কি যন্ত্রপাতি দিয়ে আপনারা করেন। এবার আমি শুধু ছানি অপারেশনের কথা আপনাকে বলি। ছানি অপারেশনের জন্যে আমরা প্রথমে দেখে নিই ছানিটা পাকা আছে না কাঁচা আছে। যদি ছানি খুব বেশি পাকা থাকে তাহলে আমরা রেটিনা বা চোখের ভিতরে সব সঠিক আছে কিনা আমরা বুঝতে পারি না। একটা অনুমান পাওয়ার জন্য আমরা এইসব পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেই যে রেটিনাটা সঠিক জায়গায় বসে আছে কিনা। যদি আমরা দেখি রেটিনা সঠিক জায়গায় বসে আছে, তখন আমরা আলট্রাসাউন্ড মেথডেই লেন্সের মাপঝোঁকগুলো নেই।
এবার দেখা গেছে আল্ট্রাসাউন্ড মেথডের থেকে অপটিক্যাল মেথডে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়, আরও নিখুঁত রেজাল্টগুলো। তবে অপটিক্যাল মেথডটা খুব পাকাছানিতে করা যায় না। এবার শুধু লেন্সের মাপটা নেওয়াটা আসল কথা না, সব যে মেশিন করবে তা না, ডাক্তারের হাতেও আছে কিছু, ঠিক আছে? এবার ডাক্তারের হাতের সাথেও মেশিনগুলো তাকে কমপ্লিমেন্ট করে। যে আপনি ধরুন একটা গাড়ি চালাচ্ছেন, এবার আপনার একটা সাধারণ গাড়ি আর ধরুন একটা মার্সিডিজ গাড়ির মধ্যে তো কিছু তফাৎ আছে, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? তাহলে আপনি বলবেন যে স্যার তাহলে আপনাদের ফেকো মেশিনের মধ্যে তফাৎ থাকতে পারে। সবাই বলছে ফেকো করছি, তাহলে আপনাদের ফেকো আর ওদের ফেকোর মধ্যে তফাৎটা কি? এটাই আমি বলবো যে আপনি যে যে মেশিনের পাশে বসে আছেন, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে লেটেস্ট আর সবচেয়ে টপ মোস্ট ফেকো মেশিন আজকের দিনকার। আচ্ছা, এটা হচ্ছে আমেরিকার অ্যালকন কোম্পানির সেঞ্চুরিয়ন মেশিন। এটার ভিতরে আমি এত কিছু কথা বলছি কেন? এই মেশিনটা দিয়ে যখন আমি ছানি অপারেশন করছি, মেশিন প্রত্যেক মাইক্রো সেকেন্ডে চোখের ভিতরের প্রেশার মাপছে, কতটা ফ্লুইড ঢোকাতে হবে অপারেশনের সময়। আমরা স্যালাইন না, বিএসএস বলে একটা ফ্লুইড দিয়ে অপারেশনটা করি। কতটা ছানি গালাতে হচ্ছে, কি স্পিডে ছানিটা গালাতে হচ্ছে, কত স্পিডে সেই ছানিটা গালিয়ে বার করা হচ্ছে যেন চোখের ভিতরে কোনো কমপ্লিকেশন না হয়। এটাকে বলে স্টেবল অ্যান্টিরিয়র চেম্বার। এই স্টেবিলিটিটা আমাদের ব্রেনে কোনোদিন আসবে না। এটা প্রত্যেকটি এই মেশিনটা প্রত্যেকটি মুহূর্তে মাইক্রোপ্রসেসরের সাহায্যে মেপে আমাদের সার্জারিটাকে আমাকে হেল্প করছে। আমার হাতের কাজ তো আছেই আছে। দীর্ঘ আমরা 1998 থেকে ফেকো ইমালসিফিকেশন শুরু করেছি। আজ অবধি আমরা আস্তে আস্তে মেশিন পাল্টাতে পাল্টাতে সবচেয়ে ভালো মেশিনে এসেছি। ইন্ডিয়াতে হাতে গোনা কয়েকটা মেশিন আছে, একটা হচ্ছে আমাদের। তা এই মেশিন দিয়ে কাজ করে আমি পেশেন্টকে অনেক কিছু সুবিধা দিতে পারছি, তার দৃষ্টিশক্তি আরও নিখুঁত হচ্ছে। এবার আপনি তো বলতে পারবেন না যে তাহলে সবাই এটা দিয়ে করছে, না, এর মধ্যে অনেক তফাৎ আছে। ধরুন 10 লাখ টাকার থেকে শুরু করে 50-60 লাখ টাকারও ফেকো মেশিন আছে। এর মধ্যে তফাৎটা আসে যে আপনি কি ধরনের মেশিন দিয়ে অপারেশনটা করছেন। স্যার, আমি শুনেছি নয়নিকায় ভেরিয়ান আছে, এই ভেরিয়ান মেশিনটা কি, এর সম্বন্ধে যদি কিছু বলেন। অবশ্যই ভেরিয়ন মেশিন ইন্ডিয়াতে হাতে গোনা কয়েকটাই আছে। পূর্ব ভারতে আমাদেরটা হচ্ছে তৃতীয়তম। আপনাদেরকে আমি আউটডোরে দেখিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়ন মেশিনে আমরা একটা পেশেন্টকে বসিয়ে চোখের মাপঝোঁকগুলো কি করে নিলাম। আমি ওখানে আপনাদেরকে বলেছিলাম যে ভেরিয়ন মেশিনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করে। আমাকে যদি আপনি বলেন যে একজনের ছানি অপারেশন করার পর ও চোখে কত পাওয়ার থাকবে, কত সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকবে, আমি বলতে পারবো না। এই মেশিনটা সব অ্যানালিসিস করে আমাকে বলে দিচ্ছে যে অপারেশনের পর এই পেশেন্টের এত পাওয়ার থাকতে পারে। এবার সেই পাওয়ারটাকে প্রতিরোধ করার জন্যে কি ধরনের লেন্স বসাতে হবে, টরিক লেন্স না সাধারণ লেন্স, মেশিন আমাকে বলে দিচ্ছে। এবার যদি বলেন টরিক লেন্স, আপনি তো জানেন আপনার চশমাতে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে একটা অ্যাক্সিস থাকে। এবার অ্যাক্সিসটা যদি ভুল থাকে আপনি পরিষ্কার দেখতে পাবেন? উচিত নয়, একদম পাবেন না। তা এই মেশিনটা আমাকে অপারেশনের সময় মাইক্রোস্কোপের মাধ্যমেই সব দেখিয়ে দেয়। আমি মাইক্রোস্কোপের ভিতরে যখন দেখি তখন এর পুরো ফিড, এই যে ডেটাটা এখানে আছে, এই ডেটাটা পুরো ফিড হয়ে যায় এটার ভিতরে। আমি যখন অপারেশন করছি আমি শুধু চোখটা দেখতে পাচ্ছি না, মেশিন আমাকে সব বলে দিচ্ছে যে এই লেন্সটা এই জায়গা দিয়ে ফুটো করে আপনি ফেকো সার্জারিটা করবেন, এই জায়গা দিয়ে আপনি কর্নিয়াল রিল্যাক্সিং ইনসিশনগুলো দেবেন। এই ভেরিয়ন মেশিনের সম্পর্কে বলি, এই ভেরিয়ন মেশিনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে চলে। এবার আপনি কি বলতে পারবেন যে আপনার ছানি অপারেশনের পরে কত পাওয়ার থাকতে পারে? কেউ বলতে পারবে না, এটা আমাদের হিউম্যান ব্রেন কোনোদিন অ্যানালাইজ করতে পারে না। তবে এই মেশিনটা চোখের কর্নিয়া, চোখের লেন্স, চোখের রেটিনার থেকে শুরু করে সব কিছু অ্যানালাইজ করে সঠিক পাওয়ারে কি লেন্স বসাতে হবে সেটা আমাদেরকে বলে দেয়। এবার আমি একটা ছোট উদাহরণ দেই। যদি আপনার চোখে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে, অ্যাক্সিস আছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে, এবার এই অ্যাক্সিসটা যদি ভুল অ্যাক্সিস যদি দিয়ে দেওয়া হয়, আপনি কি সঠিক দেখতে পাবেন? নিশ্চয়ই উচিত নয়, একদম না। তাহলে এই মেশিনটা
আমাকে বলে দিচ্ছে কোন জায়গায় কেটে কোন জায়গা দিয়ে ফেকো সার্জারিটা করা উচিত, অপারেশনের পরে কত পাওয়ার আসতে পারে, সেটার জন্য সিলিন্ড্রিক্যাল বা টরিক লেন্স বসানো উচিত কিনা, এবার কোন অ্যাক্সেসে বসাতে হবে সেটাও আমাকে দেখিয়ে দেয়। আরেকটা কথা বলে রাখি, এই মেশিনটাতে ধরুন কোনো ভুল হতে দেয় না। তার মানে কি, আমি যখন এই মাইক্রোস্কোপের ভিতর দিয়ে আমি পেশেন্ট আমার সামনে শুচ্ছে, এই মাইক্রোস্কোপের ভিতর দিয়ে আমি যখন দেখছি, আমি পেশেন্টের নাম, বয়স, সব কিছু আমি দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছি। আমি কোন চোখটা হচ্ছে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে কোনো ভুল হতে পারে না যে আমি ভুল চোখটা করছি। আমাকে পেশেন্টের নাম, চোখ সব বলে দেওয়া হচ্ছে। এটা তো হলো আমার পেশেন্টের সেফটির দিক থেকে। এবার পেশেন্টের দেখার দিক থেকে এই মেশিনটা কিন্তু আমাকে সব বলে দেয় আগের থেকে যে কি করা উচিত। এই মেশিনটা বসানোর পর আমি যতটা আমার পেশেন্টকে খুশি দেখতাম অপারেশনের পরে, আগে, আজ থেকে ধরুন 1-1.5 বছর আগে, এই মেশিনটা আসার পর আমরা পেশেন্টের হাসি আরও বেশি ফুটে তুলতে পারি। পেশেন্ট খুব স্যাটিসফাইড। সে যদি খালি চোখে সব দূরে দেখতে পায়, কাছের জন্য হয়তো একটা চশমা লাগলো, চালসের চশমা, যেটা সবারই লেগে থাকে, সেই পেশেন্ট খুশি না হয়ে কি পারে। আচ্ছা স্যার, এই যে আপনারা ভেরিয়নের সাহায্যে, অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এত সুন্দর নিখুঁত অপারেশন করেন, তারপরে তো পেশেন্ট প্রতিবেদেই বাড়ি যায়, সেদিন তো কিছু দেখতে পায় না। বা আপনারা কি ইনজেকশন দিয়ে চোখটা অবশ করে সার্জারিগুলো করেন? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। নয়নিকার মূল অপারেশনের জন্য যেটা পেশেন্ট আসে আমাদের কাছে, কেন আসে, আমাদের এখানে আমরা ইনজেকশন বিহীন অপারেশন করি। আচ্ছা। এবার হ্যাঁ, খুব বয়স্ক মানুষ যে সোজা তাকাতে পারছে না, খুব পাকাছানি যে আলোটা দেখতে পাচ্ছে না, একটা আলো থাকে যে আলোটার দিকে ওকে তাকিয়ে ওই 5 থেকে 10 মিনিট আলোটার দিকে তাকিয়ে থাকতে হয়। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে অপারেশনটা হয়ে যায়। এবার এত পাকাছানি যে আলোটার দিকে তাকাতে পারছে না, তখন আমাদের বাধ্য হয়ে ইনজেকশন দিতে হয়। না হলে ঠিক সময় যদি পেশেন্ট আমাদের কাছে এসে পৌঁছায়, ইনজেকশন ছাড়াই অপারেশন হয়। এবার আপনি প্রশ্নটা করবেন যে ডাক্তারবাবু, আপনারা ইনজেকশন ছাড়া অপারেশন করছে, তাতে কি সুবিধে আছে? হ্যাঁ, তাই তো। এবার ইনজেকশন যদি দেওয়া হয় আপনার চোখে, আপনার চোখ বন্ধ হবে না বা খুলবে না। যে যেমন আছে, যদি খোলা থাকে খোলাই থেকে যাবে, যদি বন্ধ থাকে বন্ধই থেকে যাবে। তাহলে আপনার চোখের মনিটা ড্যামেজ হয়ে যেতে পারে যদি খোলা পড়ে থাকে। তার জন্য ইনজেকশন দিয়ে অপারেশন করলে চোখ অবশ্যই বেঁধে দিতে হবে। 6 ঘন্টা পর ইনজেকশনের অ্যাকশনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তখন জেগে পটিটা খুলে দেওয়া যায়। এবার ইনজেকশন বিহীন যদি আপনি অপারেশন করেন, এসব কোনো ঝামেলা নেই। পেশেন্ট বেডের থেকে উঠলো, একটা কালো চশমা পরিয়ে দেওয়া হয়, সাইড ঢাকা কালো চশমা, সেটা পরে সোজা বাড়ি চলে গেল। এমনকি আমরা বলি বাড়ি জেগে মহিলাদেরকে বলি রান্না করুন, ঘর ঝাড় দিন, কাজকর্ম করুন, ভারী জিনিসপত্র তুলতেও পারেন, শুধু কাঁচা জলটা চোখে 2 দিন ঠেকানো মানা থাকে। বেটা ছেলেদেরকে আমরা বলে থাকি আপনি বাড়ি জেগে অফিস করতে পারেন, সাইক্লিং, ড্রাইভিং করতে পারেন, আপনার ডিউটি, কাজকর্ম, বাজারঘাট সবই করতে পারেন। তা শুধু ভেরিয়নের জন্য আমি বলবো না, ভেরিয়নের জন্য আমরা দৃষ্টিশক্তিটা সবচেয়ে ভালো দিতে পারি, 1 নম্বর। আর আমাদের সেঞ্চুরিয়ন মেশিনের সাহায্যে আমরা অপারেশনটা নিখুঁত করতে পারি। তা এই সব যন্ত্রপাতির সাহায্যেই অপারেশনটা হয়। এবার আপনি বলবেন যে আপনার যন্ত্রপাতি থাকলে তাহলে ভালো অপারেশন হবে, যে কেউ করতে পারবে, আমিও করতে পারবো, সেটা না। দীর্ঘ 30 বছর ধরে আমরা পড়াশুনো করে আজকে যদি আপনি বলেন স্যার আপনি 5 মিনিটের থেকে 10 মিনিটের মধ্যে একটা ছানি অপারেশন করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন খালি চোখে, এটা আমার দীর্ঘ 30 বছর খাটনির পরে আমি এই স্টেজটা এসে পৌঁছাতে পেরেছি। স্যার, এর মাঝে আমি একটা কথা বলে নিই, তাহলে কি পেশেন্ট আপনাদের এখানে ভর্তি রাখা হয় না, সঙ্গে সঙ্গে ছেড়ে দেন পেশেন্ট? না, পেশেন্ট, এটা ছানি অপারেশনটা আজকে ডে কেয়ার একটা প্রসিজিওর। আচ্ছা। এবার ডে কেয়ার প্রসিজিওরে কি হচ্ছে, পেশেন্ট হেঁটে চলে আসে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে, এখানে সব ব্লাড প্রেশার টেশার সেদিনকে আবার মাপা হয়, চোখটা পরিষ্কার করা হয়, প্রিপারেশন করা হয়, তাকে জামা কাপড় পাল্টিয়ে অন্য জামা কাপড় দেওয়া হয়, তারপরে অপারেশন এলো, অপারেশনটা 10 মিনিটের ব্যাপার, দিয়ে আবার নিজের বাড়িতে চলে গেল একটা কালো চশমা পরে। এই যে করোনা, এই করোনার জন্য কি আপনাদের অপারেশন পদ্ধতি কিছু পরিবর্তন হয়েছে? খুব একটা যে আমাদের পরিবর্তন করেছি সেরকম কিছু না। যখন প্রথম দিকে এসছিল তখন বলা হতো যে ফেকোএমালসিফিকেশন করলে
জলে ছিটা উঠতে পারে, অনেক কিছু হতে পারে, ডাক্তারদের কিছু হতে পারে। তা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এতটা ভয়ের কিছু নেই। আচ্ছা। তবে হ্যাঁ, পেশেন্টকে আমরা বলি যে খুব ভালো করে স্নান করে, সাবান দিয়ে স্নান করে আসবেন। এখানে আসার পর আমরা ওনার হাত স্যানিটাইজ করে দেই, যেন যেখানে সেখানে হাত না দেয়। ওটিতে ঢোকার আগে আমরা আবার ওনার হাতটা যতটা আলগা জায়গা আছে স্যানিটাইজ করে দেই। আর তার বাইরে তো আমাদের স্টেরাইল জামা কাপড় আছেই আছে। আর বাকি এখানে আমরা সাধারণ যেরকমভাবে অপারেশন করতাম তেমনিই করি। আমরা নিজেদের একটু প্রোটেকশন নিয়ে করি, এই হলো কথা। ডাক্তারবাবু নমস্কার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও। এত মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের ছানি সম্পর্কে বা ছানির চিকিৎসা সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে আরও কিছু পাবো এটাই আশা করছি। অনেক কিছু শিখলাম। আমরা তো ডক্টর চিন্ময় সরকারের কাছ থেকে অনেক কিছু জানলাম। আশা করি দর্শকবৃন্দ আপনারাও অনেক কিছু জেনেছেন বা শিখেছেন। এই মূল্যবান সময় নষ্ট করে ডক্টর চিন্ময় সরকার ছানি বা ছানি সম্পর্কে অনেক কিছু তথ্য আমাদের দিয়েছেন, যেগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন। আশা করি ডক্টর চিন্ময় সরকার আমাদের এই টক টাইম প্রোগ্রাম আবার অংশগ্রহণ করবেন। নমস্কার।